ভূমধ্যসাগরের নীল জলরাশির কোলে জেগে থাকা একটি অপরূপ দেশ। আল্পস পর্বতের শীতল শোভা থেকে শুরু করে দেশটির রয়েছে অনেক গৌরবময় ইতিহাস, আবিষ্কার আর সভ্যতার গৌরব। পাশাপাশি রয়েছে জ্ঞানী ও মহান বিজ্ঞানীদের সত্য আবিষ্কারের জন্য কঠিন শাস্তি দেওয়ার কলঙ্কিত অতীত। চলুন মরুচরের এই পর্বে ইতালি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। জেনে নেই ইতালি কেমন দেশ, কোন সত্য বলার কারণে বিজ্ঞানীকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, ইতালির ন্যূনতম মজুরি কত, দেশটি খেলাধুলায় কতটা শক্তিশালী, ইতালিতে কি আছে ইত্যাদি। ইতালি দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি উন্নত দেশ। দেশটির আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার, যা দুইটি বাংলাদেশের সমান। আয়তন অনুসারে এটি ইউরোপ মহাদেশের 10ম বৃহত্তম রাষ্ট্র। ওয়ার্ল্ড ওমিটার 2025 অনুসারে দেশটির জনসংখ্যা 5,91,46,260 জন। এই হিসাবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে 196 জন মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1350 জন এবং ভারতের প্রতি বর্গ কিলোমিটারে 492 জন মানুষ বাস করে। ইতালির রাজধানী এবং বৃহত্তম শহর হল রোম। রোম শুধু ইতালিতেই নয়, বিশ্বজুড়ে তার প্রাচীন ইতিহাস, স্থাপত্য এবং জীবন্ত সংস্কৃতির জন্য অত্যন্ত বিখ্যাত। এই শহরটির ভেতরে ভাটিকান সিটি অবস্থিত, যা এই পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র। রোম শহরটি প্রায় 2700 বছরেরও বেশি পুরনো। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহরে ভ্রমণ করতে আসেন। সাধারণভাবে ইতালি পর্যটকদের জন্য অত্যন্ত নিরাপদ একটি দেশ। সহিংস অপরাধের হার এখানে তুলনামূলকভাবে অনেকটাই কম, তবে বড় শহরগুলোতে এবং পর্যটন কেন্দ্রে পকেটমার এবং ছোটখাটো চুরির মতো ঘটনা ঘটে থাকে। ইতালির অন্যান্য কিছু বিখ্যাত শহর হল ভেনিস, মিলান, ফ্লোরেন্স, নেপলস, পিসা, তুরিন, বোলোনিয়া, ভারোনা, জেনোয়া, পালেরমো, পারমা, বারি, মেসিনা, পাদুয়া। ইতালির সরকারি ভাষা হল ইতালীয়। ইতালিয়ান ভাষা পৃথিবীর সবচেয়ে সুরেলা ভাষাগুলির মধ্যে একটি। পিৎজা ও পাস্তা এই দুটি জনপ্রিয় খাবারের জন্মস্থান হল এই ইতালি। ইতালির লোকজন সাধারণত দিনে 4-5 বার ছোট খাবার খায়, তবে তারা রাতের খাবার অনেকটাই দেরিতে খায়। ইতালির মানুষ বেশ আবেগপ্রবণ এবং তারা হাতের ইশারায় কথা বলে বেশি। 1950-এর দশকে প্রথম ক্রেডিট কার্ড এই ইতালিতেই তৈরি হয়েছিল। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর 2025 সালের রিপোর্ট অনুসারে দেশটির জিডিপি 2.42 ট্রিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশটি পৃথিবীর 8ম বৃহত্তম অর্থনীতির দেশ। IMF এর পার ক্যাপিটা জিডিপি অনুসারে দেশটি পৃথিবীর 29তম ধনী দেশ। এই তালিকাতে বাংলাদেশ 124তম এবং ভারত 119তম স্থানে রয়েছে। দেশটি গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 সালের করা রিপোর্টে 163টি দেশের ভেতর 33তম স্থানে রয়েছে, অর্থাৎ দেশটি বেশ শান্তিপূর্ণ। এই রিপোর্টে বাংলাদেশ 93তম এবং ভারত 116তম স্থানে রয়েছে। এই ক্ষেত্রে ইতালির তুলনায় আমাদের দেশ কম শান্তিপূর্ণ। 2025 সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ইতালি 40তম স্থানে রয়েছে, যেখানে বাংলাদেশ 134তম এবং ভারত 118তম স্থানে রয়েছে। অর্থাৎ ইতালির নাগরিকেরা আমাদের অঞ্চলের তুলনায় অনেকটাই সুখী। মনে রাখবেন, গ্লোবাল পিস ইন্ডেক্স এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টকে কিছুটা একই মনে হলেও দুইটি সম্পূর্ণ ভিন্ন সূচক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নাগরিকদের আত্মিক সুখ ও জীবন সন্তুষ্টি পরিমাপ করে। অপরপক্ষে গ্লোবাল পিস ইন্ডেক্স দেশের শান্তিপূর্ণ অবস্থা ও হিংসার মাত্রাকে মূল্যায়ন করে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 অনুসারে ইতালি 74তম স্থান অর্জন করেছে, যেখানে বাংলাদেশ 35তম এবং ভারত 14তম স্থানে রয়েছে। অর্থাৎ আমাদের অঞ্চলের তুলনায় ইতালিতে সন্ত্রাসী কার্যক্রমের মাত্রা অনেক কম। ইতালি আজ আধুনিক একটি ইউরোপীয় দেশ হলেও এর শিকড় নিহিত রয়েছে রোমান সাম্রাজ্যে। পৃথিবীর অন্যতম প্রাচীন ও শক্তিশালী সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, যার কেন্দ্র ছিল আজকের এই রোম শহর। রোমান যুগের শেষ ভাগে খ্রিস্ট ধর্মকে রাজধর্ম হিসেবে ঘোষণা করা হয়। ভাটিকান সিটি এবং ক্যাথলিক চার্চের মূল কেন্দ্র এই রোমে প্রতিষ্ঠিত হয়। 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের মধ্য দিয়ে ইউরোপের মধ্যযুগের সূচনা ঘটে। 1861 সালে ইতালি একত্রীকরণ করা হয় এবং একক ইতালিয়ান রাষ্ট্রের জন্ম নেয়। রোমান সাম্রাজ্য 500 বছর টিকে ছিল, কিন্তু তার প্রভাব আজও বিদ্যমান। ইতালি শহর আজ রোমান সংস্কৃতির উত্তরাধিকার বহন করছে, যদিও এর রাজনৈতিক শক্তি আগেকার তুলনায় ভিন্ন।
1400 শতাব্দীর শেষভাগ থেকে 1600 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসা বা নবজাগরণের বিকাশ ঘটে এবং বাকি ইউরোপে তা ছড়িয়ে পড়ে। 1900 শতকের শেষ থেকে 20 শতকের গোড়ার দিকে ইতালি দ্রুত শিল্পোন্নত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি প্রথমে অশ্বশক্তির অংশ ছিল। দেশটি বহু বিশ্ববিখ্যাত পণ্য ও ব্র্যান্ডের জন্য অত্যন্ত বিখ্যাত, যেগুলোর গুণগত মান, নকশা, ঐতিহ্য ও শৈল্পিক উৎকর্ষতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এমন কিছু ব্র্যান্ড হল ফেরারি, ল্যাম্বরগিনি, মাসেরাতি, ফিয়াট, ডুকাটি, গুচি, প্রাডা, আরমানি, সালভাতোরে ফেরাগামো, নিউটেলা, ইলি ইত্যাদি। ইতালির মোট 6টি দেশের সাথে স্থল সীমানা রয়েছে। এর মধ্যে 4টি বাইরের দেশ এবং 2টি দেশ ইতালির ভিতরে সম্পূর্ণভাবে অবস্থিত। দেশগুলি হল ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, সান মারিনো এবং ভাটিকান সিটি। পৃথিবীতে 3টি এমন দেশ আছে যেগুলো পুরোপুরি অন্য একটি দেশের দ্বারা চারিদিক থেকে আবদ্ধ। এই দেশ 3টি হল ভাটিকান সিটি, সান মারিনো এবং লেসোথো। এই 3টি দেশের ভেতর 2টি দেশই ইতালির বুকের ভিতরে অবস্থিত। লেসোথো দক্ষিণ আফ্রিকার বুকের ভেতরে অবস্থিত। ইতালির পূর্বে আড্রিয়াটিক সাগর, পশ্চিমে টাইরেনিয়ান সাগর যা ভূমধ্য সাগরের অংশ, দক্ষিণে আয়োনিয়ান সাগর, এটিও ভূমধ্য সাগরের অংশ। ইতালি হল ফুটবল প্রেমীদের একটি দেশ। দেশটির জাতীয় ফুটবল দল হল গ্লি আজ্জুররি, যা বিশ্বকাপ ফুটবলের অন্যতম সফল দল। ফিফা বিশ্বকাপে ইতালি 1934, 1938, 1982 এবং 2006-তে চ্যাম্পিয়ন হয়। 1970 এবং 1994-তে রানার্স আপ হয়। 1990-তে তৃতীয় স্থান দখল করে এবং 1978-এ চতুর্থ স্থান দখল করে। এছাড়া উয়েফা ইউরোপিয়ানে 2বার চ্যাম্পিয়ন হয়। অলিম্পিকে 1936 সালে স্বর্ণপদক এবং 1928 ও 2004-এ ব্রোঞ্জ পদক অর্জন করে। 3 এপ্রিল 2025-এ প্রকাশিত মেন্স ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইতালি নবম স্থানে আছে। দেশটির পয়েন্ট 1718.31। বর্তমানে এই তালিকার উপরে আছে আর্জেন্টিনা, যার পয়েন্ট 1886.16। ইতালির অনেক জনপ্রিয় ও কিংবদন্তি ফুটবলার রয়েছেন, যারা শুধু ইতালিতেই নয় গোটা বিশ্বজুড়ে পরিচিত, যেমন পাওলো মালদিনি, ফ্যাবিও কানাভারো, ফ্রাঙ্কো বারেসি, জিয়ান লুইজি বুফন, ডোনারুমা, আন্দ্রিয়া পিরলো, ড্যানিয়েলে ডে রোসি, রবার্তো বাজিও, ফ্রান্সেসকো টোট্টি, মারিও বালোতেল্লি, চিরো ইম্বোবিলে, আলেসান্দ্রো দেল পিয়েরো, মার্কো মাতেরাজ্জি প্রমুখ। বিশ্বের ইতিহাসে প্রথম পিএইচডি ডিগ্রিধারী মহিলা ছিলেন এলেনা কর্নারো পিসকোপিয়া। তিনি ছিলেন ইতালির নাগরিক। দেশটিতে 17 সংখ্যাটিকে একটি অশুভ সংখ্যা বলে মনে করা হয় এবং এর ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে এড়িয়ে চলা হয়। রোমান সংখ্যায় 17কে এইভাবে লেখা হয়। এই অক্ষরগুলোকে পুনর্বিন্যাস করলে শব্দটি এমন দাঁড়ায়, যার ল্যাটিন ভাষায় অর্থ দাঁড়ায় আমি বেঁচে ছিলাম বা আমার জীবন শেষ। তাই ইতালীয় সংস্কৃতিতে 17 সংখ্যাটিকে মৃত্যুর প্রতীক বা অশুভ সংখ্যা হিসাবে মনে করা হয়। কিছু কিছু ক্ষেত্রে হোটেলে, হাসপাতালে, এয়ারলাইনের ফ্লাইটে, গাড়ির মডেল নামকরণে, বিয়ে, ভ্রমণ বা গুরুত্বপূর্ণ কাজের তারিখে, সড়কের নম্বরে 17 নম্বরটিকে বাদ দেওয়া হয়। কোন সংখ্যাকে অশুভ মনে করাকে বিশ্বাসের জন্য মরুচর টিম আপনাদের বলছে না। 2টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে ইতালিতে বেশি বেশি ভূমিকম্প হয়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি এর তথ্য অনুযায়ী 2024 সালে ইতালিতে প্রায় 17,000টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা দৈনিক গড়ে 46টিরও বেশি। ইতালিতে মোট 13টির মতো আগ্নেয়গিরি আছে, যার মধ্যে 3টি এখনও সক্রিয়। এখানে আছে মাউন্ট অ্যাটনা। এটি ইউরোপের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি, যা 3.4 কিলোমিটার উঁচু। এটি এখনও জ্বলন্ত। মাউন্ট ভেসুভিয়াস, এই আগ্নেয়গিরিটি নেপলসের কাছে অবস্থিত। এটি ঐতিহাসিক অগ্নুৎপাতের জন্য অত্যন্ত কুখ্যাত। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে 79 খ্রিস্টাব্দে পম্পেই নগর ধ্বংস হয়েছিল। যদিও এটিতে 1944 সালের পর থেকে বড় কোনো অগ্নুৎপাত ঘটেনি, বিজ্ঞানীরা এটিকে এখনও সক্রিয় বলে মনে করেন এবং এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক আগ্নেয়গিরি হিসেবে বিবেচিত, কেননা এর আশেপাশে প্রায় 30 লক্ষ মানুষ বসবাস করে। ইতালিতে 70 থেকে 80% ভূখণ্ডই পাহাড়ি অথবা ঢেউ খেলানো। ধর্মীয়ভাবে ইতালির মানুষ মোটামুটি
খ্রিস্টান 84%, নাস্তিক 12%, মুসলিম 3.2% এবং 0.8% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যার বিবেচনায় সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এই ইতালিতে। দেশটিতে 60টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। যদিও চীন, জার্মানি, ফ্রান্স, স্পেন ইত্যাদি দেশগুলোতেও বেশি সংখ্যক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে পাওয়া যায়। ইতালি এমন একটি দেশ যেখানে ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার হয়েছে। রোমের কলোসিয়াম। এটি প্রাচীন রোম সাম্রাজ্যের সবচেয়ে বড় অ্যাম্পি থিয়েটার, যেখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং অন্যান্য পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হতো। এর বিশাল কাঠামো এবং ঐতিহাসিক তাৎপর্য আজও পর্যটকদের মুগ্ধ করে। বিশ্বের নতুন 7 আশ্চর্যের এটি একটি। পিসার হেলানো টাওয়ার। এই পিসা ক্যাথেড্রালের ঘণ্টাঘর তার ত্রুটিপূর্ণ নির্মাণ এবং ঝুঁকে থাকার জন্য অত্যন্ত বিখ্যাত। এটি ইতালির অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক এবং পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। পর্যটকেরা এখানে ছবি তোলার জন্য লাইন দিয়ে থাকে। পম্পেই। 79 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে চাপা পড়া প্রাচীন রোমান শহর। এর ধ্বংসাবশেষ খুঁড়ে বের করা হয়েছে এবং এটি সেই সময়ের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেয়। ভেনিস। ভেনিস উত্তর পূর্ব ইতালির ভেনেতো প্রদেশের একটি অসাধারণ শহর। এটি 1500 বছর আগে 118টি ছোট ছোট দ্বীপের একটি দ্বীপপুঞ্জে নির্মিত হয়েছিল এবং প্রায় 400টি সেতু দ্বারা সংযুক্ত। ভেনিস শহর তার খাল, বিশেষ করে গ্র্যান্ড ক্যানেল, সুন্দর স্থাপত্য এবং শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। এখানে কোনো রাস্তা নেই, তাই মানুষ পায়ে হেঁটে অথবা জলপথে যাতায়াত করে থাকে। ওয়াটার ট্যাক্সি বা গন্ডোলায় করে এখানে ঘুরে বেড়ানো যায়। এটি বিশ্বের অন্যতম রোমান্টিক শহর হিসেবে পরিচিত। ইতালির মুদ্রা হল ইউরো। ইতালি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে 2002 সাল থেকে তারা জাতীয় মুদ্রা হিসাবে ইউরো ব্যবহার করে। ইতালি সহ বর্তমানে 20টি দেশের সরকারি মুদ্রা হল ইউরো। 1 ইউরো সমান 134.62 টাকা বা 95.44 রুপি। ইতালিতে জাতীয়ভাবে নির্ধারিত কোনো ন্যূনতম মজুরি নেই। মজুরি ঠিক হয় খাতভিত্তিক চুক্তির মাধ্যমে। তবে বলা যেতে পারে যে এখানে গড় ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় 7 ইউরো থেকে 9 ইউরো। এই হিসেবে মাসে 1500 ইউরো আসতে পারে, যা 2,02,380 টাকার সমান বা 1,42,947 রুপির সমান। তবে আয়কর ও সামাজিক নিরাপত্তা কর্তনের পর 1500 ইউরো আয় করে থাকলে তা 1100 থেকে 1200 ইউরো হাতে পাওয়া যাবে। অতি সম্প্রতি বাংলাদেশের কিছু টিভি চ্যানেলের প্রতিবেদন মতে ইতালিতে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা প্রায় 2 লক্ষ। তবে বৈধ ও অবৈধভাবে বসবাসকারী হিসাব করলে এই সংখ্যাটি আরও বড় হবে। গত 6 মে 2025 সালে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন ও মোবিলিটি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সিজনাল ও নন সিজনাল দুইভাবে কর্মী নেবে ইতালি। যাই হোক, এটাই স্পষ্ট যে বাংলাদেশে মানুষ নিতে ইতালি আগ্রহী। যারা জীবিকার তাগিদে হোক বা নিরাপদ জীবনের আশাতেই হোক অথবা শিক্ষা বা অন্য যে কোনো কারণেই হোক ইতালিতে যেতে চান, তাদের জন্য খবরটি বেশ ইতিবাচক। বাংলাদেশিরা মূলত রোম, নেপলস, ভেনিস, মিলান এবং বোলোনিয়া শহরে বেশি বসবাস করেন। অনেকে হোটেল, রেস্তোরাঁ, নির্মাণ শিল্প, কৃষিকাজ, পরিষেবা খাত ও ছোটখাটো ব্যবসায় যুক্ত আছেন। অনেকেই নিজস্ব দোকান, খাবারের ব্যবসা বা পোশাক বিক্রয়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়েছেন। মজার বিষয় হলো প্রবাসী বাংলাদেশিদের জন্য অনেক মসজিদ, সাংস্কৃতিক সংগঠন ও বাংলা স্কুল রয়েছে। তাদের সন্তানেরা ইতালিতে পড়াশোনা করে ইতালীয় সমাজে একীভূত হচ্ছে। ইতালিতে অবৈধভাবে যাওয়ার পথে অত্যন্ত দুঃখজনকভাবে অনেক মানুষ সাগরে ডুবে মারা যান। ভূমধ্য সাগর অবৈধ অভিবাসনের একটি প্রধান এবং বিপজ্জনক পথ। প্রতিবছর এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দরিদ্র ও যুদ্ধ কবলিত অঞ্চল থেকে বহু মানুষ উন্নত জীবনের আশায় ছোট ঝুঁকিপূর্ণ নৌকায় করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে এবং সিলিসি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেন। এই যাত্রাপথে নৌকাডুবি, খারাপ আবহাওয়া, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং পাচারকারীদের অমানবিক আচরণের কারণে বহু মানুষের জীবনহানি ঘটে। আন্তর্জাতিক সংস্থা এবং সংবাদ মাধ্যম নিয়মিতভাবে এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ করে। ইতালির শিক্ষা ব্যবস্থা উন্নত, ঐতিহ্যবাহী, গুণগত মানসম্পন্ন এবং ইউরোপীয় উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশটিতে শিক্ষার হার 99%-এরও বেশি। ইতালির শিক্ষা ব্যবস্থাকে প্রধানত 4টি স্তরে ভাগ করা যায়।
প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা। অনেক বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইতালিতে যান। ইতালির শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে এর ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এবং তুলনামূলকভাবে কম টিউশন ফি ও জীবনযাত্রার খরচ অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীকে আকর্ষণ করে। ইতালির বিশ্ববিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অব বোলোনিয়া, পলিটেকনিকো ডি মিলানো, সাপিয়েন্জা ইউনিভার্সিটি অব রোম, ইউনিভার্সিটি অব মিলান, স্কোলা নর্মালি সুপেরিওরে ডি পিসা, বোক্কন ইউনিভার্সিটি মিলান, পলিটেকনিকো ডি টোরিনো, ইউনিভার্সিটি অব ফ্লোরেন্স, ইউনিভার্সিটি অব ট্রেন্টো, ইউনিভার্সিটি অব পাদুয়া, ইউনিভার্সিটি অব পিসা ইত্যাদি। ইতালি থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ধারণা এবং প্রযুক্তির আবিষ্কার হয়েছে যা বিশ্ব সভ্যতাকে অসাধারণভাবে প্রভাবিত করেছে, যেমন থার্মোমিটার, টেলিস্কোপের উন্নত সংস্করণ, ব্যারোমিটার, আধুনিক কংক্রিট, ব্যাটারি, রেডিও, পিয়ানো, অপেরা সঙ্গীত, ব্যাংকিং সিস্টেম, চশমা, জিন্স, লেড পেন্সিল ইত্যাদি। ইতালিতে জন্মগ্রহণকারী বা ইতালির নাগরিক এমন অনেক ব্যক্তি আছেন যারা বিশ্বজুড়ে বিজ্ঞান, শিল্প, রাজনীতি, খেলাধুলা, আবিষ্কার, সঙ্গীত, চলচ্চিত্র সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে নিজেদের প্রতিভার চিহ্ন রেখে গেছেন। যেমন গ্যালিলিও গ্যালিলি। তিনি ছিলেন একজন ইতালীয় বিজ্ঞানী যিনি বিজ্ঞানের বহু শাখায় যুগান্তকারী অবদান রেখেছেন। তিনি বহু বিষয়ের জনক হিসেবে পরিচিত, যেমন অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, ক্লাসিক্যাল ফিজিক্স, সায়েন্টিফিক মেথড ইত্যাদি। লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন চিত্রশিল্পী, ভাস্কর, বিজ্ঞানী, প্রকৌশলী, আবিষ্কারক, স্থপতি, অ্যানাটমিস্ট, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক। তাকে প্রায়ই বলা হয় রেনেসাঁ যুগের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা তারই সৃষ্টি। এই ছবির রহস্যময় হাসি ও চোখের দৃষ্টি নিয়ে পৃথিবী জুড়ে আলোচনা হয়ে থাকে। তিনি উড়োজাহাজের নকশা তৈরি করেছিলেন। যদিও তিনি নিচে কোনো কার্যকরী উড়োজাহাজ তৈরি করতে পারেননি, তবে তার ধারণাগুলি পরবর্তীকালে উড্ডয়নের গবেষণায় বেশ অনুপ্রেরণা জুগিয়েছিল। আলেসান্দ্রো ভোল্টা। 1800 সালে প্রথম ব্যাটারি বা বিদ্যুৎ কোষ আবিষ্কারের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন। ভোল্টেজ পরিমাপের একক ভোল্ট তার নামে রাখা হয়েছে। এছাড়াও বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলা, বেতার যোগাযোগের আবিষ্কারক ও নোবেল বিজয়ী মার্কনি, স্থায়ী ও নিয়ন্ত্রিত নিউক্লিয়ার চেইন রিয়াকশন তৈরিকারী ও নোবেল বিজয়ী এনরিকো ফার্মি, কিংবদন্তি অস্কারজয়ী অভিনেত্রী সোফিয়া লোরেন, রোমান সাম্রাজ্যের বিখ্যাত সেনাপতি ও রাজনীতিবিদ জুলিয়াস সিজার, বিখ্যাত বণিক ও অভিযাত্রী মার্কো পোলো, রেনেসাঁসের মানবতাবাদী কবি ও পণ্ডিত পেত্রাক বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতালি অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সদস্য, যেমন ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারপোল, ইউরোপিয়ান ইউনিয়ন, কাউন্সিল অফ ইউরোপ, ইউরোজোন, সেনজেন এরিয়া, G7, G20, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ইত্যাদি। বর্তমান পৃথিবীর বুকে একটি প্রতিষ্ঠিত সত্য যা আপনি আমি সহ সকলেই জানি, বিজ্ঞানে যেটি আজ একেবারেই গ্রহণযোগ্য। এমন একটি বিষয়ে প্রথম কথা বলার জন্য পৃথিবীর কিছু জ্ঞানী ও মহান মানুষকে শাস্তি দেওয়া হয়েছিল। কথাটি হল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অর্থাৎ সূর্য কেন্দ্রে স্থির আর পৃথিবী ও অন্যান্য গ্রহ তার চারিদিকে ঘোরে। আসুন কম কথায় বিষয়গুলো জেনে নেওয়া যাক। পোল্যান্ডের নাগরিক নিকোলাউস কপার্নিকাস 1543 সালে স্পষ্টভাবে বলেন, সূর্য মহাবিশ্বের কেন্দ্রে স্থির আর পৃথিবী ও অন্যান্য গ্রহ তার চারিদিকে ঘোরে। এর ফলে সরাসরি তিনি শাস্তি পাননি, তবে ভয় পেয়ে তার বইটি মৃত্যুর কিছুদিন আগে প্রকাশ করেন। 1616 সালে ক্যাথলিক চার্চ তার এই বইকে নিষিদ্ধ ঘোষণা করে। ইতালির নাগরিক জিওর্দানো ব্রুনো 1600 সালের কিছু বছর আগে কোপার্নিকাসের তত্ত্বের চেয়ে আরও এগিয়ে বলেন, মহাবিশ্ব অসীম, এর কোনো কেন্দ্র নেই এবং এতে অসংখ্য জগৎ বিদ্যমান। এই ধারণা তৎকালীন ক্যাথলিক চার্চের মতবাদের বিরোধী ছিল। ব্রুনো তার বিশ্বাস ত্যাগ করতে অস্বীকার করলে ধর্মদ্রোহিতার অভিযোগে তাকে 7 বছর কারাবন্দী করা হয়। এরপর 1600 সালে তাকে রোমে পুড়িয়ে হত্যা করা হয়। তিনি প্রথম শহীদ বিজ্ঞানী হিসেবে পরিচিত, কারণ তিনি বিজ্ঞানের স্বাধীনতা ও সত্যের পক্ষে ছিলেন।
গ্যালিলিও গ্যালিলি। এই বিখ্যাত ইতালীয় জ্যোতির্বিদ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে মহাজাগতিক পর্যবেক্ষণ করেন এবং সূর্যকেন্দ্রিক তত্ত্বের জোরালো প্রমাণ পান। তার আবিষ্কার চার্চের সাথে তীব্র বিতর্কের সৃষ্টি করে। 1633 সালে ক্যাথলিক চার্চ তাকে ধর্মদ্রোহী ঘোষণা করে। গ্যালিলিও গ্যালিলিকে জোর করে নিজের কথা প্রত্যাহারে বাধ্য করা হয় এবং বাকি জীবন গৃহবন্দী অবস্থায় কাটাতে হয়। যদিও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তবে তার শাস্তি ছিল দীর্ঘমেয়াদী এবং তার বৈজ্ঞানিক কাজকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছিল। যদিও চার্চ আনুষ্ঠানিকভাবে 1992 সালে গ্যালিলিওর প্রতি তাদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে। ইতালির অর্থনীতি মূলত শিল্প, পরিষেবা খাত, পর্যটন, কৃষি ও খাদ্যপণ্য, রপ্তানি ইত্যাদির উপর নির্ভরশীল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।